একজন নিরপরাধ বাবা কি বিচার পাবে আমাদের ক্ষতবিক্ষত ন্যায় বিচারের কাছে, নাকি সমাজের উঁচু স্তরে বসে থাকা কিছু নেতা মন্ত্রী সরকারি অফিসারদের চক্রান্তে ঝুলে পড়তে হবে ফাঁসি কাঠে? আমাদের দেশে গরিবদের তো সহজেই ফাঁসিয়ে দেওয়া যায়, তাই এবারেও হয়তো তার অন্যথা হবে না। অ্যাডভোকেট অচিন্ত আইচ কি বাঁচাতে পারবে এই অসহায় বাবাকে, ফিরিয়ে দিতে পারবে তার ছোট্ট মেয়ে নূপুরের কাছে? 17 বছরের মেয়েকে ধর্ষণ আর খুনের অপরাধে ফাঁসির শাস্তি হয়েছে রণজয়ের, কিন্তু রণজয় বারবার বলছে ও নির্দোষ। কম্পারেটিভলি এখন নির্দোষ মানুষের শাস্তি বেশি হচ্ছে, আর অপরাধীরা বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। এই সিরিজ বর্তমান সমাজে অহরহ ঘটে চলা ভয়ঙ্কর নারকীয় ঘটনার একটা নিপাট কোলাজ। এবার অচিন্তকে এমন একটা আইনি গোলকধাঁধায় পাড়ি দিতে হবে যেখানে সত্য বিপজ্জনক। তো বন্ধুরা, আজ আমি অ্যাডভোকেট অচিন্ত আইচ সিজন 2 সিরিজটিকে শর্টলি এক্সপ্লেন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আপনারা যারা সিজন 1টি দেখেননি তারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শহরে মৃত অপরাজিতার জন্য রাস্তায় নেমেছে প্রতিবাদী মিছিল। অপরাজিতাকে জাস্টিস দিতেই হবে, রণজয়ের ফাঁসি চাই। অন্যদিকে কোর্টে প্রমাণিত হয়েই গেছে রণজয় দোষী, তাই তাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। কাল বাদে পরশু রণজয়ের ফাঁসি। পাড়ায় রণজয়ের বউ আর তার ছোট্ট মেয়ে নূপুরকে একঘরে করে দেওয়া হয়েছে। তাদের সাথে কোনো আত্মীয় স্বজন আর সম্পর্ক রাখেনি, তাই লজ্জায় ঘৃণায় অপমানে রণজয়ের স্ত্রী দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে নিল। দরজার বাইরে থেকে নূপুর বারবার করে মা মা করে ডেকেও দরজা খোলাতে পারল না। অন্যদিকে সেই পাড়াতেই থাকে অ্যাডভোকেট অচিন্ত আইচ। আজ তার রিং সেরেমনি, সেটা পাড়ার একটি কালী মন্দিরে মায়ের সামনেই অনুষ্ঠিত হচ্ছে। নূপুর ওর মাকে দরজা খোলাতে না পেরে সোজা গেল অচিন্ত আইচের কাছে। নূপুরের মুখে সবটা শুনে অচিন্ত সমেত পাড়ার লোকেরা দৌড়ে গেল রণজয়ের বাড়ি। দরজা ভেঙে নূপুরের মাকে বের করে অর্ধদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলো। অন্যদিকে জেলে রণজয়ের উপর ভীষণ টর্চার করা হচ্ছে। জেলের কয়েদিরাই তাকে মারধর করছে, কিন্তু বাইরে বসে থাকা পুলিশ নীরব। নূপুর এখন অচিন্তের বাড়িতেই থাকে। চোখের সামনে তার ছোটবেলাটা ধূলিসাৎ হয়ে গেল যেদিন সকালে হঠাৎ পুলিশ এসে তার বাবাকে টানতে টানতে জেলে নিয়ে গেল। অথচ রণজয় কি করেছে সেটা নিজেই বুঝতে পারছে না। চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি নীনা চ্যাটার্জি আর সৌরভ চ্যাটার্জির মেয়ে দুটির ড্রাইভার ছিল রণজয়। বহুদিন কাজ করছে ওই বাড়িতে। বাড়ির খুবই বিশ্বস্ত ছিল এই রণজয়, কিন্তু হঠাৎ যে কি হলো, এক লহমায় সবকিছু ওলট পালট হয়ে গেল। আজ রণজয়ের ফাঁসি। নূপুর ওর বাবার জন্য একটা চিঠি লিখতে বলল অচিন্তকে। সেই চিঠি লিখতে গিয়েই অচিন্ত জানতে পারলো দুটির মৃত্যুর দিন রাত 8:30টার সময় রণজয় বাড়ি ফিরে এসেছিল। নূপুরের জন্য বইয়ের মলাট কিনে এনেছিল, আর বাইরে বেরোয়নি রণজয়। তখনই অচিন্ত খটকা লাগলো, কারণ দুটির মৃত্যুর টাইম 9টা থেকে 9:30, কিন্তু নূপুর বলছে রণজয় 8:30টায় বাড়ি ফিরে এসেছিল, আর বাচ্চা ছেলেটা তো মিথ্যে বলে না। অচিন্ত বেরিয়ে গেল, বাড়িতে বলে গেল ফিরতে দেরি হবে। ওদিকে নূপুরকে বাড়িতে রাখার জন্য পাড়ার লোকেরা এসেছে অচিন্তর বাড়ি। একটা খুনির মেয়েকে বাড়িতে রাখা যাবে না। অচিন্তর ফিয়ন্সে কোনো রকমে বুঝিয়ে তাদের বাড়ি পাঠালো। ওদিকে রণজয়কে এখন গীতা পাঠ শোনানো হচ্ছে, এরপর স্নান করিয়ে পুজো করিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। জল্লাদ চলে এসেছে। ভোর 5টা বেজে 10 মিনিটে তাকে ফাঁসি দেওয়া হবে। সব নিয়ম মেনে রণজয়কে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হলো। গলায় পরানো হলো ফাঁসির দড়ি, পা দুটো বেঁধে দেওয়া হলো। এখন শুধুই সময়ের অপেক্ষা। ঠিক সেই মুহূর্তে কোর্ট অর্ডার নিয়ে সেখানে হাজির হলো অ্যাডভোকেট অচিন্ত আইচ। রণজয়ের ফাঁসি আপাতত স্থগিত রাখা হয়েছে। অচিন্ত রণজয়ের কেসটাকে আবার রিওপেন করার আর্জি জানিয়েছে কোর্টে। ওদিকে পাড়া প্রতিবেশী, কোর্ট চত্বর, সব জায়গাতে অচিন্তকে কথা শোনানো হচ্ছে রণজয়ের ফাঁসি আটকে দেওয়ার জন্য। কোর্ট চত্বরেও প্রচুর পাবলিক জমা হয়েছে, তাই অচিন্ত বোরখা পরে গেল রণজয়ের সাথে কথা বলতে। অচিন্তকে দেখে রণজয় বলল, আমাকে বাঁচাও অচিন্ত, আমি কিচ্ছু করিনি। দুটি আমার দিদির মতো, কেউ আমার কথা শুনছে না। অচিন্ত বলল, আমি শুনবো। তুমি সেদিনকার ঘটনাটা সবটা মনে করে আমাকে বলো, কিচ্ছু ভুলো না। রণজয় বলল, সেদিন 7:30টায় পিয়ানো ক্লাস ছেড়ে দুটি দিদিকে নিয়ে আমি বাড়ি ফিরেছিলাম। দুটির মা বাবা তখন বাইরে বেরোচ্ছিলেন। দুটিকে বলেছিলেন ওদের বাড়ি ফিরতে দেরি হবে। রণজয় দুটির ঘরে যায় চাবি রাখতে। দুটিদের পাশের ফ্ল্যাটের মিসেস সেন রণজয় খুব বিশ্বস্ত লোক বলে তাকে নিজের বাড়িতে কাজ করবার কথা বলেছে, কিন্তু রণজয় না করে দেয়। দুটিদের অপোজিট সাইডে থাকতো রাজবীর আগরওয়াল, একটা শয়তান লোক, বাচ্চা মেয়েদের উপর কুনজর দেয়। রণজয় দেখেছিল দুটি দরজা খোলার সময় রাজবীর দুটির দিকে খারাপ চোখে চেয়েছিল। তারপর চাবি রেখে রণজয় তাদের পাড়ায় এসে একটা বইয়ের দোকান থেকে মলাট কেনে।
তারপর বাড়ি চলে যায়। এরপর রাত 9:30 পর্যন্ত ওরা বই মলাট দিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়। রাত্রে বাড়ি ফিরলে অচিন্ত দেখলো নূপুর তখনও ঘুমায়নি। নূপুর বলল ওর মায়ের কথা খুব মনে পড়ছে। অচিন্ত বলল কাল ওকে হসপিটালে ওর মায়ের সাথে দেখা করতে নিয়ে যাবে। ঠিক সেই সময় হসপিটাল থেকে খবর এলো নূপুরের মা মারা গেছে। অচিন্ত স্তব্ধ হয়ে গেল। এবার নূপুরকে কি বলবে ও? পরের সিনে আমরা দেখতে পাই সেদিনের ঘটনা, যেদিন সকালে নীনা দেবী দুটিকে ঘুম থেকে তুলতে এসে দেখে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দুটি, গলায় কাটের দাগ, দেখে মনে হচ্ছে ধারালো কোনো জিনিস দিয়ে কাটা হয়েছে। পাশের ফ্ল্যাট থেকে রাজবীরকে ডেকে আনে নীনা দেবী। দুটির এই অবস্থা দেখেই রাজবীর বলে রণজয় মেরেছে দুটিকে, কাল আমি ওকে পালাতে দেখেছি দুটির ফ্ল্যাট থেকে। ওদিকে সকাল হতেই অচিন্ত নূপুরকে নিয়ে গেল হসপিটালে, কিন্তু তার মায়ের সাথে দেখা করার জন্য নয়, তার মায়ের মৃতদেহ আনতে। শেষকৃত্য করতে হবে তো। দুটির উকিল নন্দিনী সিনহার কাছে রণজয়ের স্ত্রীর মৃত্যুর খবর গেল। নন্দিনী বলল আগে হলে হয়তো নূপুর দুলের একজন প্যারেন্ট বেঁচে থাক, কিন্তু এখন যদি রণজয়ের ফাঁসি হয়ে যায় তাহলে তো নূপুর অনাথ হয়ে যাবে, আর কোর্ট এটাকে কনসিডার করবে। বউ মরে গিয়ে বরকে বাঁচিয়ে না দিয়ে যায়। নন্দিনী সিনহা রণজয়ের বিরুদ্ধে রেপ, হস্টেজ আর মার্ডার এই 3টে সেকশন লাগানোর কথা বলল। পরদিন রণজয়ের কাছে অচিন্ত এলে রণজয় ভাবলো ওর স্ত্রীকে একবার শেষ দেখা দেখতে কোর্ট পারমিশন দেবে, কিন্তু অচিন্ত এসে বলল কোর্ট পারমিশন দেয়নি। চোখের জল ফেলা ছাড়া আর কি বা করার আছে রণজয়ের। নন্দিনী সিনহা তার অ্যাসিস্ট্যান্টদের রাজবীরের ব্যাকগ্রাউন্ড একবার চেক করতে বলল, কারণ রাজবীর হলো প্রাইমারি উইকনেস। দুটির মা বাবা বাদে ওই প্রথম দুটি ডেড বডি দেখে। সিকিউরিটি গার্ড হরি সিং আগেরবার উইকনেস দিতে এসে প্রচন্ড নার্ভাস হয়ে গিয়েছিল, এবার যেন আর সেরকম না হয়, তাই ওকে ভালো করে বুঝিয়ে দিতে বলল নন্দিনী সিনহা। নন্দিনী সিনহা আরো বলল আমি জানি যে আমাদের মার্ডার উইপেন নেই, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট তো আছে, আর ওটাই আমাদের স্ট্রংগেস্ট এভিডেন্স। দুটিদের পাশের ফ্ল্যাটে মিসেস সেনকে নিয়ে আমার চিন্তা। উনি তো রণজয় বলতে অজ্ঞান, রণজয়ের মতো লোক নাকি হয় না, রণজয় খুন করতেই পারে না। ওদিকে ভীমকে রাজবীরকে ফলো করতে বলে অচিন্ত গেল থানায় দুটির মার্ডার কেসের ফাইলটা নিতে। সেখানে দুটির মার্ডার স্পটের ফটো ছাড়াও আরো অনেক এভিডেন্স রাখা রয়েছে। অচিন্ত অফিসার ক্রান্তি ঘোষকে দুটির গলায় কাটটা কতটা গভীর জানতে চাইলে অফিসার বলল 4 ইঞ্চি গভীর, ছুরি দিয়ে কাটা হয়েছে, পিচকারি দিয়ে রক্ত বেরিয়ে পুরো খাট ভিজিয়ে দিয়েছে। অচিন্ত বলল আপনি দেখেছিলেন পিচকারি দিয়ে রক্ত বেরোতে? মার্ডার ওয়েপেনটা নেই আর আপনি বলছেন ছুরি বসিয়ে দিয়েছে। কেস ডিটেলসটা নিতে এসেছি, আপনার গল্প শুনতে নয়। এবার অচিন্ত গেল মিসেস সেনের বাড়ি। তার মতে নীনা চ্যাটার্জির একটা অ্যাফেয়ার চলছিল বড় বিল্ডার ঋষভের সাথে। নীনাকে প্রায় ওই লোকটার সাথে বেরিয়ে যেতে দেখেছেন তিনি। দুটির মা ওকে সময় দিত না, তাই দুটি ওর দাদার কাছে লন্ডনে চলে যেতে চেয়েছিল। দুটি আর এসা একসাথে প্ল্যান করেছিল লন্ডনে যাওয়ার। এসা দুটির বেস্ট ফ্রেন্ড, ওরা একসাথেই স্কুলে পড়তো, সেম পিয়ানো ক্লাস, সেম টেনিস ক্লাস, সবকিছু একসাথেই করতো। এবার অচিন্ত ভীমকে টেনিস ক্লাসে পাঠালো, যেখানে এসা এখনো টেনিস খেলে। ভীম এসে দেখলো রাজবীরও সেখানেই টেনিস খেলে। ভীম লক্ষ্য করলো রাজবীর এসার কাছে এসে দাঁড়ালো। এসা বলল রাজবীর প্লিজ তুমি কাউকে কিছু বলো না, তুমি যা বলবে আমি তাই করব। আজ কোর্টে কিছু বইপত্র আনতে গিয়ে প্রসিকিউশন নন্দিনী সিনহার একটা হিয়ারিং শুনলো অচিন্ত। বুঝতে পারলো লড়াইটা খুব কঠিন হবে। নন্দিনী সিনহা পক্সো কেসের গুরু, ওকে হারানোটা চারটিখানি ব্যাপার নয়। অচিন্তর ধারণা মার্ডার ওয়েপেনটা ছুরি নয়, কাঠটা খুব ডিপ। ওদিকে পাড়ার লোকেরা অচিন্তর বাবাকে হেনস্থা করছে। নূপুরের এই পাড়ায় থাকা চলবে না, নূপুরের ক্ষতি করে দেবার হুমকিও তারা দিল। তাই অচিন্তর ফিয়ান্সে নূপুরের হাতে একটা পেপার স্প্রে দিয়ে বলল তোর সাথে কেউ যদি বদমাশি করে তাদের চোখে এটা স্প্রে করে দিবি। অচিন্ত আবার গেল রণজয়ের সাথে কথা বলে জানতে পারলো যে নীনা চ্যাটার্জির বয়ফ্রেন্ডের নাম ঋষভ একজন প্রমোটার। এছাড়াও দুটি বলেছিল ওদের স্কুলের এমজি নামের একজন ম্যাথ টিচার ওর সাথে খুব খারাপ ব্যবহার করত, অকারণ বকাঝকা করত। তারপর দুটি যেত টেনিস ক্লাস, সেখানে রাজবীর ওর পিছনে পড়েছিল। এরপর ওরা যেত পিয়ানো ক্লাস, এটাই দুটির সবচেয়ে ভালো লাগে। পিয়ানো টিচার সাগনিক বোস আবার একদিকে এসার প্রতিবেশী। ভীম পিয়ানো ক্লাসে গিয়ে জানতে পারলো সাগনিক বোস আর এখন এখানে থাকে না। ভীম সাগনিক বোসের ফোন নাম্বার নিয়ে অচিন্তকে দিল। অচিন্তর মনে পড়লো যে নূপুর একবার বলেছিল দুটির বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে নূপুর কিছু ছবি তুলেছিল। নূপুরকে নিয়ে অচিন্ত গেল ওদের বাড়ি। একটা অ্যালবাম বের করে নূপুর অচিন্তকে দেখালো সেদিনের ফটোগুলো। অচিন্ত খুব মনোযোগ দিয়ে ফটোগুলো দেখলো। তারপর বাড়ি ফেরার পথে কতগুলো ছেলে অচিন্তর উপর হামলা করে, কিন্তু নূপুরের পেপার স্প্রের জন্য ছেলেগুলো পালাতে বাধ্য হয়। বাড়ি ফিরে আসার পর কোর্টের থেকে সমন এলো অচিন্তর নামে। নন্দিনী সিনহা অচিন্তকেই তার উইকনেস লিস্টে অ্যাড করেছে। আজ হিয়ারিং এর প্রথম দিন। মাননীয় বিচারকের কাছে দুই পক্ষই তাদের ওপেনিং স্টেটমেন্ট
স্টেটমেন্ট রাখলো। তারপর প্রসিকিউশন নন্দিনী সিনহা প্রথমেই অচিন্তকে ডেকে নিল উইটনেস বক্সে। জিজ্ঞেস করলো, গত 13 সেপ্টেম্বর রণজয় আর তার স্ত্রীর মধ্যে একটা ঝামেলা হয়েছিল, আপনি সেখানেই ছিলেন, ঠিক কি হয়েছিল বলুন তো? অচিন্ত বলল, কদিন ধরেই মৌমিতা নূপুরকে নিয়ে তার বাপের বাড়ি যেতে চাইছিল, কিন্তু রণজয়ের সময় হয়ে উঠছিল না। তাই সেদিন রাত্রেবেলা রেগে মৌমিতা নূপুরকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল। আর রণজয় বলছিল, এত রাতে আমি নূপুরকে নিয়ে যেতে দেবো না, কাল সকালে যাবে। মৌমিতা রেগে বলেছিল, হ্যাঁ, তোমার মতো শুধু দুটিকে নিয়ে ঘুরে বেড়ালেই চলবে। রণজয় রেগে গিয়ে বলেছিল, আর একটাও বাজে কথা বললে গলা টিপে দেবো। নন্দিনী বিচারককে বলল, এর মানে রণজয় রকজটা ছিল। দুটি যদি ওর সাথে সম্পর্ক রাখতে অস্বীকার করত, তাহলেও হয়তো ও রেগে যেত। সেই রাগের থেকেই এই খুন। এরপরে নন্দিনী ডক্টর সাধুকাকে উইটনেস বক্সে ডাকলো। এই ডক্টর দুটির পোস্টমর্টম করেছিল। ডক্টর বলল, দুটির বডিতে হাতাহাতির চিহ্ন ছিল আর সিমেন্ট স্পেসিমেন পাওয়া গিয়েছিল, আর সেটা রণজয়ের সাথে ম্যাচও করেছিল। অচিন্ত ক্রস করার জন্য ডক্টর সাধুকাকে জিজ্ঞেস করলো, আপনি শুনেছি 5 ঘন্টায় দুটির পোস্টমর্টম করে দিয়েছিলেন। সাধারণত যেটা করতে 2 থেকে 3 দিন সময় লাগে, এত কিসের তাড়া ছিল আপনার? ডক্টর বলল, দুটির জন্য আমি তাড়াতাড়ি বিচার চাইছিলাম, তাই সব কাজ ছেড়ে আমি পোস্টমর্টমটাই করেছিলাম। এবার রাজবীরকে উইটনেসে ডাকা হলো। সে বলল, আই হোল দিয়ে রণজয়কে দুটির ফ্ল্যাট থেকে সেদিন বেরিয়ে যেতে দেখেছিল ও। রাজবীর বলল, দেখে মনে হচ্ছিল রণজয়ের মেজাজ ঠিক ছিল না, ও খুব জোরে দুটির বাড়ির দরজাটা দিয়েছিল। অচিন্ত বলল, রণজয় জোরে দরজা দিয়েছিল দেখেই আপনি ভেবে নিলেন ও খুনি? আর কোনো প্রমাণ নেই, কোনো সিসিটিভি নেই, আর রণজয় সেদিন 8:30টায় বাড়ি ফিরে গিয়েছিল, সেটা আমি প্রমাণ করে দেব। এবার অচিন্ত ইনভেস্টিগেশন অফিসার ক্রান্তি ঘোষকে উইটনেসে ডাকলো। অফিসার বলল, দুটি মারা যাবার পরদিন সকালে ওদের বাড়িতে অনেকগুলো লোক ছিল, কিন্তু সবাই লিভিং রুমে ছিল, বেডরুমে কেউ ছিল না। অচিন্ত বলল, তাই আপনি ধরে নিচ্ছেন দুটির ক্রাইম সিনটা হলো বেডরুম? মার্ডার ওয়েপন নেই, সিসিটিভি ফুটেজ নেই, আই উইটনেস নেই, তাহলে আপনি কিসের ভিত্তিতে রণজয়কে গ্রেপ্তার করলেন? প্রসিকিউশন নন্দিনী বলল, সেদিন রণজয়ের পর ওখানে আর কেউ যায়নি, সেটা রাজবীর আর সিকিউরিটি গার্ড হরি সিং বলেই দিয়ে, এটা প্রমাণিত। আর কি প্রমাণ চাই আপনার? সেদিন রাত্রে বাড়ি ফিরে অচিন্ত হতাশ হয়ে ওর ফিয়ান্সেকে বলল, কেসটার কোনো দিশা পাচ্ছি না, তুই একবার আনঅফিসিয়ালি এসআর সাথে কথা বল, কারণ ওর বাবা মা এসআর সাথে কথা বলার পারমিশন দেয়নি। আর ভীমকে পাঠালো সিকিউরিটি গার্ড হরি সিং এর পেছনে। ভীম দেখলো হরি সিং একটা পাবে বসে ড্রিঙ্ক করছে, আর তার কাছে সেদিন অচিন্তর উপর হামলা করা সেই ছেলেটা রয়েছে। ছেলেটার নাম কেষ্ট। একটা ফটো তুলে ভীম অচিন্তকে পাঠালো। অচিন্ত ওই কেষ্টকে ফলো করতে বলল। ভীম কেষ্টর কাছে লিফট নেবার ছলনায় ওর সাথে মিশে গিয়ে জানতে পারলো ও কোথায় যাচ্ছে। এবার অচিন্তকে নিয়ে ভীম গেল সেখানে। জানতে পারলো লোকটি মিনিস্টার বিধান বিশ্বাসের বাড়ি ঢুকলো। ওদিকে আমরা দেখি মিনিস্টার বিধান বিশ্বাস কেষ্টকে বলল, কোর্টের নেক্সট হিয়ারিং এর আগেই রণজয়কে মেরে ফেল, আর দেখবি যাতে মনে হয় সুইসাইড। ওদিকে অচিন্তর ফিয়ান্সে গেল এসআর সাথে কথা বল। প্রথমে এসা বলল ও কিছু জানে না, কিন্তু অচিন্তর ফিয়ান্সে বলল, আমি জানি রাজবীর তোমাকে ভয় দেখাচ্ছে, তুমি কিছু না বললে আমি রাজবীরকে জিজ্ঞেস করতে বাধ্য হব। অচিন্ত সাগলিক বোসকে সমন পাঠালো উইটনেসের জন্য। বোস স্যার ভয় পেয়ে কাউকে একটা ফোন করলো। অচিন্ত নীনা দেবীর বাড়ির বাইরে অপেক্ষা করছিল নীনা দেবীকে ফলো করার জন্য। নীনা দেবী বেরোলে অচিন্ত তাকে ফলো করে দেখলো যে নীনা দেবী একটা কনস্ট্রাকশন সাইটের ভিতর ঢুকে গেল। সেখানে ঋষভ বিল্ডার্স এর বোর্ড টাঙানো ছিল। ওদিকে রাত্রে জেলে দুজন কয়েদি হঠাৎ রণজয়কে আক্রমণ করে, তার হাতের ভেন কেটে দিল। রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে রইল রণজয়। ভীম সেই কেষ্টকে ফলো করে জানতে পারলো যে রণজয়কে জেলেই মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। সঙ্গে সঙ্গে অচিন্তকে খবর পাঠায় ভীম। অচিন্ত জেলে ফোন করে আর রণজয়কে জেলের হাসপাতালে ভর্তি করা হয়। অচিন্ত ভাবলো একবার ক্রাইম সিনে ঢুকতেই হবে। তাই নীনা দেবী বেরিয়ে যাবার পর ভীম ওদের অ্যাপার্টমেন্টের গেটের কাছে শরীর খারাপ হবার ভান করলো। গার্ড হরি সিং ও আরো একজন ভীমকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে অচিন্ত সেই ফাঁকে ডেঙ্গুর স্প্রে দেবার অছিলায় দুটিদের ফ্ল্যাটে ঢুকলো। ফ্ল্যাটে তখন দুটির বাবা ছিল। সে বলল, আমরা তো কাউকে ডাকিনি, কিন্তু কে শোনে কার কথা। অচিন্ত হড়বড় করে ঢুকে পটাপট কয়েকটা ছবি তুলে যা দেখার দেখে নিয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। আজ আবার হিয়ারিং এর ডেট, ডিফেন্সের উইকনেসের পালা। অচিন্ত উইকনেসে গণেশ মাইতিকে ডাকলো। গণেশ মাইতি বলল, সেদিন রণজয় 8:30টায় আমার দোকানে মোলাট কিনতে গিয়েছে, কিন্তু নন্দিনী সিনহার জিজ্ঞাসাবাদে ক্রমশ ভেঙে পড়ল গণেশ। নন্দিনী বলল, এত স্মরণ শক্তি আপনার যে রণজয় কটায় আপনার দোকানে গিয়েছিল আপনার
মনে আছে? আপনার ফোনটা দিন তো। গণেশ ফোনটা দিলে নন্দিনী বলল, কাল আপনার শালা ফোন করেছিল। এখন বলুন তো এক্স্যাক্টলি কটার সময় ফোনটা করেছিল? গণেশ থতমত করে বলল, আমি ঠিক মনে করতে পারছি না, সবকিছু ভুলভাল লাগছে। এবার অচিন্ত ডাকলো মিসেস সেনকে। তিনি বললেন, সেদিন রণজয়ের পরে আই হোল দিয়ে আরো একজনকে দুটির বাড়ি থেকে পালিয়ে যেতে দেখেছি। সেই লোকটা পাতলা ছিল। নন্দিনী বলল, সেই সময় আপনি চশমা পরেছিলেন? মিসেস সেন বললেন, না। নন্দিনী একটু দূরে গিয়ে দাঁড়িয়ে মিসেস সেনকে চশমা খুলে দেখতে বলল, দেখুন তো আমাকে একটু পাতলা লাগছে কিনা। মিসেস সেন বললেন, হ্যাঁ। অচিন্তর পরপর দুটো উইকনেসই ধোপে টিকলো না। অচিন্ত বিচারকের কাছে আরেকটা ডেটের আর্জি জানালো। প্রসিকিউশন বাধা দিলেও বিচারক কি মনে করে আরো একটা ডেট দিলেন অচিন্তকে। এবার অচিন্ত তার ফিয়ন্সার ভীমকে সেই কনস্ট্রাকশন সাইটে পাঠালো। ওরা মিস্ত্রির ছদ্মবেশে গিয়ে সেখানে থার্ড ফ্লোরে একজনকে বসে থাকতে দেখতে পেল। সে কে তা এখনো আমাদের দেখানো হয়নি। এবার এলো সেই লাস্ট হিয়ারিং এর ডেট। আজ প্রথমেই অচিন্ত বিচারককে নীনা চ্যাটার্জিদের ফ্ল্যাটের কয়েকটা ছবি দেখালো। তারপর অফিসার ক্রান্তি ঘোষকে আবার উইকনেসে ডেকে বলল, আপনি ঠিকঠাক ক্রাইম সিনটা সার্চ করেননি। দেখুন, দুটির বেডরুম ছাড়াও সেই ফ্ল্যাটে আরো 3টে ঘর রয়েছে। তাহলে আপনি কি করে জানলেন সেদিন অন্য কোনো ঘরে কেউ লুকিয়ে ছিল না? নন্দিনী বলল, দুটির শরীরে সিমেন্স পাওয়া গিয়েছিল। অচিন্ত বলল, কিন্তু সেটা তো জানা গিয়েছিল পোস্টমর্টমের পরে। তার আগে কোন অভিযোগে রণজয়কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়? আর পুলিশ কেন পুরো বাড়ি সার্চ করে দেখলো না? আর রণজয়ের সিমেন্স পাওয়া গেছে, তার মানে রণজয় ধর্ষণ করেছে ধরে নিচ্ছি, কিন্তু খুনটা যে রণজয় করেছে সেটা কি করে কনফার্ম হওয়া গেল? অচিন্তর ফিয়ন্সে উইকনেসে এসে বলল, এসার সাথে কথা বলে জানতে পেরেছে যে রাজবীর আগরওয়াল এসাকে ব্ল্যাকমেল করে সেক্সুয়াল ফেভার চাইছিল। রাজবীর দুটিকেও হ্যারাস করত। রাজবীর জেনে গিয়েছিল দুটির একজনের সাথে অ্যাফেয়ার চলছে, সেটা দুটি আর এসা দুজনেই লুকোচ্ছিল। এরপর এসা উইকনেস বক্সে এসে বলল, নীনা আন্টিও এই বিষয়টা জানতো, কিন্তু কাউকে বলতে বারণ করেছিল। রাজবীর দুটির বয়ফ্রেন্ডকে সেদিন রাত্রে বাড়ি থেকে বেরোতে দেখেছিল। এসা বলল, দুটির বোস স্যারের সাথেই অ্যাফেয়ার চলছিল। এবার অচিন্ত সাগনিক বোসকে উইকনেসে ডাকলো। তখন মিসেস সেন চিৎকার করে বললেন, এই লোকটাকে সেদিন দুটির বাড়ি থেকে তিনি বেরিয়ে যেতে দেখেছিলেন। অচিন্ত সাগনিক বোসের ফোনের লোকেশন বিচারককে দিয়ে বলল, দুটির মৃত্যুর দিন এই ফোনটা ওদের বাড়িতেই ছিল 8:30 থেকে 9:30 পর্যন্ত। এবার নীনা চ্যাটার্জিকে উইকনেস বক্সে ডেকে জিজ্ঞেস করলো, আপনার মেয়ের মৃত্যুর পর আপনি হঠাৎ বাড়ি সাজাতে ব্যস্ত হয়ে পড়লেন কেন? এরপর কতগুলো ফটো বিচারককে দেখিয়ে অচিন্ত বলল, দুটি মারা যাবার আগে ওদের বাড়িতে এই টেবিলটা ছিল, আর মারা যাবার পর এই টেবিলটা এসেছে। নীনা দেবী বলল, 1 সপ্তাহ আগে ওই টেবিলটা ভেঙে গিয়েছিল, তাই এই টেবিলটা কেনা হয়েছে। এবার অচিন্ত সেই ফ্ল্যাটের জমাদার বিশুকে ডেকে নিল। বিশু বলল, দুটির খুন হবার দিন আমি ভাঙা টেবিলটা সরিয়েছিলাম। ওই পুলিশ অফিসারও ওখানেই ছিলেন, আমি দেখেছিলাম বলেও ছিলাম, কিন্তু উনি বলেছিলেন ফেলে দে। এবার নীনা দেবীকে আবার উইকনেস বক্সে ডেকে অচিন্ত জিজ্ঞেস করলো, আপনার ছেলে এখন কোথায়? নীনা দেবী বলল, লন্ডনে। অচিন্ত বিচারককে বলল, কাল একজনকে পুলিশ ধরেছে সেই কনস্ট্রাকশন সাইট থেকে। এবার নীনা দেবীর ছেলে দেবাংশকে কোর্টে আনা হলো। একেই কাল ওই কনস্ট্রাকশন সাইট থেকে ধরা হয়েছিল। অচিন্ত বলল, আমি চ্যাটার্জিদের পাড়ার একজন ইস্ত্রিওয়ালার কাছ থেকে খবর পেয়েছি দেবাংশ দুটির মৃত্যুর সন্ধ্যাতেই লন্ডন থেকে এখানে এসে গেছিল। এবার দেবাংশকে উইকনেসে ডাকা হলো। দেবাংশ বলল, আমি সারপ্রাইজ দিতে এসেছিলাম, কাউকে কিছু না বলেই, আর আমি এসে দেখেছিলাম যে মিস্টার বোস দুটিকে খুন করে পালাচ্ছে। সাগনিক বোস চিৎকার করে বলল, দেবাংশ মিথ্যা বলছে, আমার সাথে দুটির একটা সম্পর্ক চলছিল ঠিকই, কিন্তু আমি দুটিকে খুন করিনি। আমি কল্যাণী ছেড়ে চলে যাচ্ছিলাম বলে দুটি আমাকে ওদের বাড়িতে ডেকেছিল। সেদিন সন্ধ্যায় আমি গিয়েছিলাম ওদের বাড়ি। হঠাৎ সেদিন দেবাংশ সেখানে চলে আসে আর আমাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। খুব রাগারাগি করছিল দেবাংশ, তাই আমি ওখান থেকে চলে যাই। আমার আর দুটির মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছিল। অচিন্ত বিচারককে বলল, দুটির শরীরে যে সিমেন্স পাওয়া গেছে সেটা রণজয়ের নয়, সাগনিক বোসের। পোস্টমর্টম রিপোর্ট ট্যাম্পার্ড করা হয়েছে। সাগনিককে সেদিন ওর বোনের সাথে দেখে ভীষণ রেগে গিয়েছিল দেবাংশ। সাগনিক চলে যাবার পর ওদের ভাই বোনের তুমুল ঝগড়া হয়। প্রচন্ড রেগে গিয়ে দেবাংশ দুটিকে ধাক্কা মারে, আর দুটি ওই কাঁচের টেবিলটাই গিয়ে পড়ে। ধারালো কাঁচের টুকরো দুটির গলায় ঢুকে যায়, সেখানেই মারা যায় দুটি। নীনা দেবীরা ফিরে এসে এসব দেখে নিজের ছেলেকে বাঁচাতে সমস্ত দোষ চাপিয়ে দেয় রণজয় দুলের উপর, যে এই ঘটনাগুলোর বিন্দু বিসর্গও কিছু জানে না। রণজয় নিজের বোনের মতো দুটিকে ভালোবাসত। দুটি রণজয়কে রাখি পড়া। রাজবীরের কুনজর থেকে রণজয় ওকে রক্ষা কর, তাই রাজবীরের রণজয়ের উপর এত রাগ। নীনা দেবী উইকনেসে এসে বলল, দেবাংশ, সৌরভ ওরা নির্দোষ, ওরা কিচ্ছু করেনি, যা করার আমি করেছি। আমি মন্ত্রী লেভেলে হাত লাগিয়ে পোস্টমর্টম রিপোর্ট ট্যাম্পার্ড করেছি। আমি পুলিশদের টাকা খাইয়ে ভুল প্রমাণ দিতে বাধ্য করে, সবটাই আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি করেছি। অচিন্ত বলল, আর রণজয়ের ছোট্ট মেয়েটার কথা আপনার মনে পড়লো না? ওর এতদিনের বিশ্বাস
বিশ্বাসের আপনারা এই দাম দিলেন? ওর সোনার সংসারটা ধ্বংস করে দিলেন প্ল্যান করে। অচিন্ত মহামান্য আদালতের কাছে দেবাংশ চ্যাটার্জির জন্য আন্ডার সেকশন 304, নীনা এবং সৌরভ চ্যাটার্জির আন্ডার সেকশন 108, 201 এবং 193 এর আবেদন করলো। অচিন্ত বলল, আশা করি আজ কোর্টের বাইরে নূপুর দুলের সাথে কোথাও না কোথাও দ্যুতি চ্যাটার্জিও ন্যায় বিচার পেল। বিচারক ইমিডিয়েটলি দেবাংশ, নীনা এবং সৌরভকে কাস্টডিতে নেওয়ার আদেশ দিলেন। আর নীনা চ্যাটার্জি যাদের সাহায্যে এভিডেন্স ম্যানিপুলেট করেছে তাদের ইনভেস্টিগেশন শুরু করার নির্দেশ দিলেন। ডক্টর সাধুকার লাইসেন্স ইমিডিয়েটলি সাসপেন্ড করার নির্দেশ দিলেন। আর অনুজয় দুলেকে সমস্ত চার্জের থেকে মুক্তি দিলেন। শেষ পর্যন্ত নূপুর ওর বাবাকে ফিরে পেল অচিন্ত আইচের দৌলতে। তো বন্ধুরা, এখানেই অ্যাডভোকেট অচিন্ত আইচের সেকেন্ড পার্টটিকে শেষ করা হয়েছে। আশা করি ভিডিও আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।